নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। আপনার বিরুদ্ধে কি প্রতারণার অভিযোগ? আপনার বিরুদ্ধে কি তোলাবাজির অভিযোগ? আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশী কি অভিযোগ জানিয়েছে, আপনি তাকে ভয় দেখিয়েছেন এবং কিছু তার আত্মসাৎ করেছেন? জানিয়েই আজকের আমাদের আলোচনা। ভারতীয় দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী প্রতারণা ও অসৎ উদ্দেশ্যে সম্পত্তির হস্তান্তরে প্ররোচিত করার অপরাধ প্রমাণ করতে হলে আদালতের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রতিষ্ঠিত করতে হয়। এই ধারাটি মূলত এমন পরিস্থিতিতে প্রযোজ্য হয় যেখানে একজন ব্যক্তি অন্য কাউকে প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি, সম্পত্তির হস্তান্তর বা অন্য কোনো অসুবিধার মধ্যে ফেলেন এবং নিজের অবৈধ সুবিধা গ্রহণ করেন। কোনো ব্যক্তিকে 420 ধারায় দোষী সাব্যস্ত করতে গেলে কেবলমাত্র আর্থিক লেনদেনের ব্যর্থতা বা প্রতিশ্রুতি পূরণ না করাই যথেষ্ট নয়, বরং অভিযোগকারীকে দেখাতে হয় যে শুরু থেকেই অভিযুক্তের মধ্যে প্রতারণা অসৎ উদ্দেশ্য ছিল। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অভিযুক্ত কর্তৃক প্রতারণা, অর্থাৎ অভিযুক্ত এমন কোনো মিথ্যা বক্তব্য, তথ্য গোপন বা ভ্রান্ত উপস্থাপনা করেছেন যার মাধ্যমে ভুক্তভোগী বিভ্রান্তি হয়েছে। প্রতারণা হতে পারেন মৌখিক, লিখিত, আচরণগত অথবা প্রযুক্তির মাধ্যমে সংগঠিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো ব্যক্তি নিজেকে একটি বৈধ কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে অন্যের কাছ থেকে অর্থ গ্রহণ করে, অথচ বাস্তবে সেই কোম্পানির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, তাহলে তা প্রতারণার হিসেবে বিবেচিত হতে পারে। আদালত সাধারণত পরীক্ষা করে দেখেন যে অভিযুক্তের বক্তব্য বা আচরণ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ছিল কিনা এবং সেই আচরণের ফলে ভুক্তভোগী ভুল ধারণায় পড়েছেন কিনা। দ্বিতীয় উপাদান হলো প্রতারণামূলক বা অসৎ প্ররোচনা। প্রতারণা সংগঠিত হওয়ার পর অভিযুক্তকে এমনভাবে ভুক্তভোগী প্ররোচিত করতে হবে যাতে তিনি কোনো সম্পত্তি, অর্থ, মূল্যবান দলিল বা আইনি অধিকার হস্তান্তর করেন। এখানে অসৎ উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত লক্ষ্য করেন যে অভিযুক্তের উদ্দেশ্য শুরু থেকেই অসৎ ছিল কিনা। শুধুমাত্র ব্যবসায়িক ব্যর্থতা বা ঋণ পরিশোধের অক্ষমতা সবসময় 420 ধারার অপরাধ নয়। যদি দেখা যায় যে অভিযুক্ত শুরুতেই অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করেছিলেন এবং মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে টাকা নিয়েছিলেন, তাহলেই তা 420 ধারার আওতায় পড়তে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুক্তভোগীর ক্ষতি এবং অভিযুক্তের লাভ। প্রতারণার ফলে ভুক্তভোগীকে আর্থিক, সম্পত্তিগত বা আইনি ক্ষতির সম্মুখীন হতে হবে এবং অভিযুক্ত কোনো না কোনো সুবিধা অর্জন করবেন। যেমন কেউ যদি চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরে উধাও হয়ে যায়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে প্রতারণার মাধ্যমে অভিযুক্ত অবৈধ সুবিধা নিয়েছেন এবং ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। আদালত সাধারণত এই ক্ষতির বাস্তবতা যাচাই করেন এবং প্রমাণ খোঁজেন যে অভিযুক্তের কর্মকাণ্ডের সঙ্গে ক্ষতির সরাসরি সম্পর্ক রয়েছে। 420 ধারার মামলায় অর্থাৎ মেন্স রিয়া বা অপরাধমূলক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ অভিযুক্তের মনে শুরু থেকেই প্রতারণার ইচ্ছা থাকতে হবে। কোনো ব্যক্তি যদি সৎ উদ্দেশ্যে ব্যবসা শুরু করেন কিন্তু পরবর্তীতে লোকসানের কারণের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন, তাহলে তা সব সময় প্রতারণা হিসাবে গণ্য হয় না। যদি প্রমাণ হয় যে অভিযুক্ত শুরু থেকেই মিথ্যা তথ্য দিয়ে অর্থ গ্রহণ করেছেন এবং কখনোই প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা ছিল না, তাহলে আদালত প্রতারণার উপাদান খুঁজে পান। এই ধরনের অপরাধ প্রমাণের জন্য বিভিন্ন ধরনের প্রমাণ
আদালতে উপস্থাপন করা হয়, যেমন ব্যাংক লেনদেনের নথির চুক্তিপত্র, মোবাইল মেসেজ, ইমেল, অডিও রেকর্ডিং, সাক্ষীর বয়ান এবং অন্যান্য নথিপত্র। বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ চ্যাট, অনলাইনে ট্রানজাকশন হিস্ট্রি এবং ইলেকট্রনিক্স যোগাযোগ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। আদালত এসব প্রমাণের সত্যতা, নির্ভরযোগ্যতা এবং ঘটনা সম্পর্কে বিচার করে সিদ্ধান্ত নেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগকারীকে দেখাতে হবে যে তিনি অভিযুক্তের কথায় বিশ্বাস করে পদক্ষেপ নিয়েছিলেন। অর্থাৎ প্রতারণা ও ক্ষতির মধ্যে সরাসরি সম্পর্ক থাকতে হবে। যদি ভুক্তভোগী অভিযুক্তের কথায় প্রভাবিত না হয়ে থাকেন অথবা ক্ষতির কোনো কারণ থাকে, তাহলে 420 ধারায় অপরাধ প্রতিষ্ঠান কঠিন হয়ে পড়ে। তাই আদালত সব সময় ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখেন যে অভিযুক্তের প্রতারণামূলক আচরণই ক্ষতির মূল কারণ কিনা। ভারতের বিভিন্ন আদালতের রায়ে বরাবর বলা হয়েছে যে প্রতিটি চুক্তিভঙ্গ বা ব্যবসায়িক বিরোধকে 420 ধারায় অপরাধ হিসাবে গণ্য করা যায় না। দেওয়ানি বিরোধী এবং ফৌজদারি প্রতারণার মাধ্যমে স্পষ্ট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো ব্যবসায়িক চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহে দেরি হওয়া বা আর্থিক ক্ষতির ঘটনা সবসময় প্রতারণা নয়। কিন্তু যদি দেখা যায় যে অভিযুক্ত কখনোই পণ্য সরবরাহ করার উদ্দেশ্যে চুক্তি করেননি এবং কেবল টাকা নেওয়ার জন্যই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে তা প্রতারণা হিসাবে গণ্য হতে পারে। ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এই ধারায় সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং আদালত জরিমানা আরোপ করতে পারেন। তাই এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। আদালত সাধারণত সব প্রমাণ, সাক্ষ্য এবং পরিস্থিতি বিচার করে নিশ্চিত হন যে অভিযোগ যুক্তিসঙ্গত, সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে কিনা। এবং সবশেষে যেটা সর্বোপরি বলা যায় যে ভারতের দণ্ডবিধি 420 ধারার অধীনে অপরাধ প্রমাণ করতে হলে কেবল প্রতিশ্রুতি ভঙ্গ বা আর্থিক লেনদেনের ব্যর্থতা যথেষ্ট নয়। অভিযোগকারীকে দেখাতে হবে যে অভিযুক্ত শুরু থেকেই অসৎ উদ্দেশ্যে প্রতারণা করেছেন, ভুক্তভোগীকে বিভ্রান্ত করে সম্পত্তি বা অর্থ গ্রহণ করেছেন এবং এর ফলে ভুক্তভোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতারণা, অসৎ প্ররোচনা, আর্থিক বা সম্পত্তিগত ক্ষতি এবং অভিযুক্তের অপরাধমূলক মানসিকতা, এই সব উপাদান একত্রে প্রমাণিত হলেই 420 ধারার অপরাধ সফলভাবে প্রতিষ্ঠিত হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।